নমস্কার। কেমন যাবে শেয়ার বাজারে নতুন একটা এপিসোড। 2025 সাল, নতুন বছরের শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, যে যেখানেই আছেন নিজেদের মতো করে উদযাপন করুন। আজকের বিষয়টা যেটা নিয়ে আপনাদের ক্যাপশন দেওয়া হয়েছে, অর্থাৎ আপনারা অনেকেই জানেন যে আমি অলরেডি একটা এপিসোড ডোনাল্ড ট্রাম্প যখন আমাদের ইউএসের আমেরিকার রাষ্ট্রপতি যখন নির্বাচিত হলেন, তখন আমি একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে মোটামুটি কি হতে পারে না হতে পারে ট্রাম্পকে নিয়ে বাজার কি ভাবছে বা বাজারের ভাবনার সাথে ট্রাম্পের ভবিষ্যৎ কর্মপন্থা কিভাবে কি এফেক্ট করবে, এর উপরে একটা ভিডিও করেছিলাম। তা সেখানে আমি পার্টিকুলার এই পয়েন্টটাকে, অর্থাৎ H1B যে ভিসা যেটা দেওয়া হয় সেটার ব্যাপারে আমি আমার বক্তব্য রেখেছিলাম। এবং তার সঙ্গে যেহেতু আমাদের বিশেষ করে আইটি কোম্পানিগুলোর একটা সরাসরি যোগাযোগ আছে, স্বাভাবিকভাবেই এখন যখন মোটামুটি ম্যাচিওর হয়ে গেছে যে ট্রাম্প আসছেনই এবং সব কিছু ট্রাম্পের হাতেই টোটাল বিষয়টা চলে আসছে, এবং ট্রাম্পের যা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সাধারণভাবে ট্রাম্প সেগুলো সমস্ত মেনে চলেন, এটাই ইতিহাস বলছে। তো সেইভাবে এই H1B ভিসার উপরে আপাতত নজর কিন্তু সারা বিশ্বের পড়ে গেছে। H1B ভিসাটা কি জিনিস এবং H1B ভিসা থেকে আমরা কি পেতে পারি, কি তার আমরা টেক অ্যাওয়ে হতে পারে, এইসব ব্যাপার নিয়ে আজকের এপিসোডটা করব। তার সঙ্গে আজকের একটি ছোট একটু অ্যানাউন্সমেন্ট আছে, সেটাও আপনাদের কাছে রাখবো। যাই হোক, শুরু করি। H1B ভিসাটা আসলে 1990 সালে ইউএসএতে তৎকালীন প্রেসিডেন্ট এই H1B ভিসাটার প্রচলন করেছিলেন, এবং মূলত এই H1B ভিসা হচ্ছে তাদেরকেই দেওয়া হয় যে সমস্ত ফরেনাররা ইউএসএতে কাজ করতে যান এবং তারা মোটামুটি খুব হাই স্কিল্ড ফরেনার হন বা সেখানে গিয়ে কাজ করেন। পরবর্তীকালে তারা সেখানকার নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং অনেক সময় তারা সেখানে বসবাসও করেন। তা মূল বিষয়টা এরকম একটা পরিস্থিতি ছিল। যেহেতু সেই সময় আইটির একটা রিভলিউশন হয়েছিল সারা বিশ্ব জুড়ে, স্বাভাবিকভাবেই H1B ভিসাটা একটা বড় একটা অংশ তৈরি করেছিল। তো সেটা এখন কি অবস্থায় আছে এবং সেটা নিয়ে কোথায় সমস্যাটা গোলটা বাঁধলো আর কি, তা সেটা নিয়ে একটু আলোচনা হবে। মূলত যেটা আছে সেটা হচ্ছে বাৎসরিক 85,000 H1B ভিসা ইউএসএ থেকে এখনকার অবস্থান অনুযায়ী তারা 85,000 ভিসা দেন সারা বিশ্ব জুড়ে। তো এই বাইরের মানুষকে নিয়ে গিয়ে কাজ করার ক্ষেত্রে স্বাভাবিকভাবে ইউএসএতে যে সমস্ত আইটি কোম্পানিগুলো আছে তারা সেখানে বহু মানুষকে সারা বিশ্ব থেকে নিয়ে যায়। তো সেরকম একটা তাদের তো অগ্রাধিকার থাকেই নর্মালি। আপনারা অনেকেই মাইক্রোসফট, অ্যাপেল, এই জাতীয় বহু কোম্পানি যেগুলো ইউএসএতে আসে, ইভেন টেসলাও, তারাও বিদেশ থেকে প্রচুর স্কিল্ড লেবারদের বা স্কিল্ড মানুষদের তারা সেখানে হায়ার করেন। তো সেক্ষেত্রে আসলে সমস্যা বা অসুবিধাটা কোথায়, সেটা নিয়েই আর কি মূল সমস্যা। এখন ট্রাম্পের সাথে যে ভদ্রলোকের নাম সঙ্গে সঙ্গে এই H1B ভিসাতে চলে আসে, সেই ভদ্রলোকের নাম হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন, এলন মাস্ক। এলন মাস্ক বেসিক্যালি খুব পক্ষে ছিলেন এবং ট্রাম্পের সাথে প্রাথমিকভাবে যে ক্যাম্পেনিংগুলো হয়েছিল সেখানে এলন মাস্ক কিন্তু তার সঙ্গে তার কোনো মতবিরোধ ছিল না বা ভাবনার মধ্যে কোনো অসুবিধা ছিল না। এই H1B ভিসাটা দেওয়া হবে এই বিষয়েও কিন্তু, এবং সেখানে ট্রাম্প তাকে সাপোর্টও কিন্তু তার যখন নির্বাচনী প্রক্রিয়া চলছিল তখন সেখানে সেটা করেছিলেন। এখন মুশকিল হলো যে ট্রাম্প এখন ভাবছেন, বা ট্রাম্পের যা বক্তব্য ছিল, যে বেসিক্যালি তারা একটা প্রজেক্ট নিয়ে এসেছিল যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, অর্থাৎ এরকম একটি জাতীয়, তো এই MAGA প্রজেক্ট আর কি। তো এই মেক আমেরিকা গ্রেট অ্যাগেইনে বিদেশ থেকে মানুষকে হায়ার করবার জায়গা থেকে দেশীয় মানুষদের আরো বেশি করে তাদেরকে কর্মসংস্থানের পক্ষে নিয়ে যাওয়ার পক্ষে একটা আন্দোলন এর প্যারালালি চলছিল। অর্থাৎ একদিকে যেমন বিদেশ থেকে ভালো স্কিল্ড পার্সোনালদের নিয়ে আসার জন্য একটা আন্দোলন যারা H1B ভিসার পক্ষে,
তার বিরুদ্ধে একটা MAGA, যেটা বললাম মেক আমেরিকা গ্রেট এগেন, এই পক্ষটা হচ্ছে যে আমেরিকার ভেতরে যারা যে সমস্ত মানুষ আছেন, যারা স্কিল্ড আছেন, তাদেরকে আরও বেশিভাবে কর্মসংস্থানমুখী করা বা কর্মমুখী করা, এটার একটা প্রজেক্ট। এই দুটো প্রজেক্টের মধ্যে ইলন মাস্ক কিন্তু প্রাথমিকভাবে এই H-1B ভিসাটার পক্ষে ছিলেন এবং পরবর্তীকালে এই মেক আমেরিকা গ্রেট এগেন যে মুভমেন্টটা আসে সেটার পক্ষেও আবার অনেকটা চলে যান। তার ফলে হয়েছে যে মানে বেসিক্যালি ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের একটা দূরত্ব তৈরি হয়। এখন H-1B ভিসাটায় সরাসরিভাবে উপকৃত করা হচ্ছিল। তার মধ্যে সবচেয়ে বড় যে কোম্পানিটা উপকৃত হচ্ছিল, বিশেষ করে ইউএসের যে মানে গুগলের পরেই যে কোম্পানিটার নাম অন্তত H-1B ভিসার ক্ষেত্রে আসে, সেটা হচ্ছে আমাদের ইনফোসিস। তো ইনফোসিস, TCS, HCL টেক, এরা মোটামুটিভাবে, আমি আপনাদের ডেটাগুলো একটু দিয়ে দিই। ইনফোসিস মানে বেসিক্যালি হচ্ছে যা H-1B ভিসা টোটাল যারা ম্যাক্সিমাম যারা পেয়েছেন আর কি, তাদের মধ্যে অ্যামাজন লাস্ট ইয়ারে 9,265, ইনফোসিস সেখানে 8,140, TCS হচ্ছে 5,272, HCL টেক হচ্ছে 2,953 এবং কগনিজেন্ট 6,321। এখন মোটামুটিভাবে এই কটা কোম্পানি তারা কিন্তু ম্যাক্সিমাম H-1B ভিসা তারা কিন্তু অ্যাপ্লাই করে পেয়েছেন। মানে এটাও আবার একটা লটারি প্রক্রিয়ার মাধ্যমে হয় এবং সেক্ষেত্রে কিন্তু মোটামুটি এদের যা ডিমান্ড থাকে সেই অনুযায়ী সাপ্লাই তো থাকেই না, বুঝতেই পারছেন। মাত্র 85,000 H-1B ভিসা দেয় এবং আমাদের দেশের মানে লাস্ট এই 10-15 বছর 20 বছরের যা একটা বিরাট ধরনের আমাদের দেশের আইটি পার্সোনালদের চাহিদা ইউএসএতে আছে, সেই অনুযায়ী কিন্তু ইনফোসিস, TCS এরা কিন্তু একদম হাই স্কোরে রয়েছে। এখন স্বাভাবিকভাবে এই প্রসেসটা কিন্তু এবার একটু টাইটেনিং হতে যাচ্ছে, অর্থাৎ ট্রাম্প বলেছেন এত H-1B ভিসা এবার আর ইস্যু করা যাবে না। তাহলে যদি মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন প্রজেক্টটাকে যদি ফাইনালাইজ করতে হয়, তাহলে স্বাভাবিকভাবে কি হবে, অ্যাপেল বলুন, গুগল বলুন, মাইক্রোসফট বলুন, যে সমস্ত ইউএসের কোম্পানিগুলো আছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে H-1B ভিসাতে। উল্টো দিকে ইনফোসিস, TCS এরা কিন্তু ক্রমশ অবশ্যই কিন্তু তাদের জমিটা হারাবে, অন্তত H-1B ভিসার অবস্থান থেকে। এটা কি তাদের ব্যবসায়িক ক্ষতি? হ্যাঁ, অবশ্যই তাদের ব্যবসায়িক ক্ষতি। কারণ ব্যবসায়িক ক্ষতি কারণ হচ্ছে তাদের কিন্তু বিদেশে যদি তাদের যে পার্সোনালরা কাজ করেন, অর্থাৎ মনে রাখবেন ইনফি, TCS এদের কিন্তু হেডকোয়ার্টারটা ইউএসএতেই অবস্থান করছে। তো স্বাভাবিক সেখানে যদি না নিয়ে যেতে পারে মানুষকে, স্বাভাবিকভাবে তারা কিন্তু একটা বড় প্রেসারে পড়ে যাবে। তো এই প্রেসারটা কিন্তু মোটামুটিভাবে এই 4-5টা কোম্পানি এদের উপরে বেশি পড়তে চলেছে। উল্টো দিকে ধরুন উইপ্রো, টেক মাহিন্দ্র, লার্সেন টুব্রো টেক, LT টেক, LTI মাইন্ডট্রি, এমফ্যাসিস, হেক্সাভার টেকনোলজি, এই সমস্ত কোম্পানিগুলো এদের কিন্তু অতটা ইউএসএতে H-1Bতে তারা কিন্তু পার্টিসিপেট করে না। তাদের সর্বমোট হচ্ছে 6,606টা গত বছরের যা হিসেব সেই অনুযায়ী। তার মানে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, যে পরিস্থিতিটা দাঁড়িয়ে বেসিক্যালি এই 3-4টে কোম্পানির ক্ষেত্রে খুব মারাত্মক ধরনের একটা এফেক্ট পড়তে চলেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পারি ভবিষ্যতে হচ্ছে বিশেষ করে ইনফোসিসের ক্ষেত্রে তো বলাই যায়, ইনফোসিস, TCS এবং HCL টেকের, যদিও এদের ভবিষ্যৎটা আমার যদি মতামত নেন তাহলে 2025 সালের শেষ দিক থেকে এদের কিন্তু একটা বড় ধরনের একটা বিশাল বড় একটা মার্কেট, বিশাল বড় একটা প্রজেক্ট বলুন, বিশাল মানে পুরোপুরি AI নির্ভরতার পুরো কমপ্লিটলি একটা স্ট্রাকচার তৈরি হতে চলেছে এবং তারা প্রচুর পরিমাণে লগ্নি ইতিমধ্যেই সব জায়গায় করেছে এবং কাজে সারা বিশ্বে যদি AI এর উপরে যদি মূলত টেক সেক্টরটা চলে তারা ভীষণভাবে বেনিফিটেড হবে, এটা নিয়ে কোথাও কোনো জায়গা নেই। এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু তারা শুধুমাত্র তো ইউএসএ নয়, ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলো আছে, এগুলো সমস্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে এরা কিন্তু এদের মানে ব্যবসা বাড়ানোর সুযোগ পাবে। কিন্তু ওই H-1B নিয়ে কিন্তু বেসিক্যালি এদের যে চাপটা তৈরি হলো, এই চাপটা থেকেও কিন্তু তাদের মধ্যে বেশ কিছু ব্যবসা নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকলো। তো সেক্ষেত্রে যদি বলেন যে টেক সেক্টরের ভবিষ্যৎ কি, টেক সেক্টরের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। এই সমস্ত কোম্পানিতে লগ্নি করা যায় কিনা, অবশ্যই লগ্নি করা যায়, কিন্তু আমি তার সাথে সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে যে
যে সমস্ত কোম্পানিগুলো ইউএসএতে H1B ভিসার জন্য এফেক্টেড হচ্ছে না, কিন্তু এআই নির্ভরতা বা এআই এক্সপোজারটা তাদের কাছে অনেক বেশি, সেই সমস্ত কোম্পানিগুলোতে লগ্নি করা কিন্তু একটু সেফার সাইডে থাকবে। জেনসার টেকনোলজি খুব ভালো স্টক, আমি স্যাকসঅফট নিয়ে আপনাদের কাছে বলেছি, আপনাদের কাছে আমি টেক মাহিন্দ্রা নিয়েও আমি বেশ কিছুটা বলেছি। এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতের জন্য অবশ্যই, কেপিআইটি টেক অবশ্যই কিন্তু একটা বিরাট ধরনের একটা মানে নতুন ধরনের একটা দিগন্ত খুলতে চলেছে বলে আমার মনে হয়। তো ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের পদক্ষেপ, সেই পদক্ষেপ অনুযায়ী ভারতীয় যে সমস্ত আইটি কোম্পানিগুলো সেখানে কাজ করছেন তাদের ক্ষেত্রে কি অবস্থান তৈরি হবে সেটা একটা যেমন বিষয় দাঁড়াচ্ছে, ঠিক সেইভাবে কিন্তু 2025 সালের শেষ দিকটা থেকে অন্ততপক্ষে আইটি কোম্পানিগুলোর কাছে একটা নতুন দরজাও কিন্তু খুলতে চলেছে এআই এর মাধ্যমে। ইতিমধ্যে অনেকগুলো কোম্পানিতে তার এফেক্ট পড়তে শুরু করেছে, দেখা যাক কি হয়। এবার আসি একটা মূল ঘোষণা, সেটা হচ্ছে যেটা আমার বহুদিন ধরে যে ভিডিও সার্ভিসটা চলে আসছে, অর্থাৎ আপনারা জানেন যে সপ্তাহে 2টো করে ভিডিও দেওয়া হয়, 4টে করে কল থাকে, সোমবার আর বৃহস্পতিবারে মূলত দেওয়া হয়। তো এই ভিডিও সার্ভিসটায় এতদিন অবধি অর্থাৎ 2024 সাল অবধি এটাকে আমি ইয়ারলি বেসিস একটা রেট মানে একটা রেমুনারেশনের জায়গা ছিল, তো সেটাকে আমি আবার মান্থলিতে কনভার্ট করছি। ইয়ারলিটা থাকছে, তার সঙ্গে মান্থলিটাও কনভার্সন থাকছে। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন স্যার যদি এটাকে মান্থলি করে দেওয়া যায় তাহলে কি একটু সুবিধা হয় আমাদের পক্ষে। তো সেদিকটা অবশ্যই 2025 সালে আপনাদের কাছে এটা একটা নতুনভাবেই আমি নিয়ে এলাম। এটা মান্থলিতেও আপনারা মানে চাইতে পারেন, আমি সেইরকমভাবেই আমি রিমুনারেশনের সেট আপটা করেছি। তো আপনারা যারা মান্থলি নেবেন আর যারা ইয়ারলি আছেন তো ইয়ারলি রেট একই থাকছে, তো কাজে সেখানে ইয়ারলিতেও যেতে পারেন, অসুবিধা কিছু নেই। আগামী শনিবার দিন 11 জানুয়ারি আমার তো সিম্পোজিয়ামের ডেট। যারা ইতিমধ্যেই তার মধ্যে আছেন প্রত্যেককেই তো সেদিনকে আমরা মোটামুটি 3 ঘন্টার একটা সিম্পোজিয়াম আমাদের থাকবে। সেই 3 ঘন্টা সিম্পোজিয়ামে আপনারা প্রত্যেকে পার্টিসিপেট করবেন। আমরা আমাদের ভাবনাগুলো মোটামুটি একটা সাজিয়ে নিয়ে ফেলেছি আর কি। এর মধ্যেই সিম্পোজিয়ামের কি শিডিউল থাকবে, কি হবে না হবে এগুলো সবাইকে দিয়ে দেওয়া হবে, নর্মালি যেভাবে দেওয়া হয়। যারা আগে করেছেন তাদের জন্য তো তারা তো জানেনই কিভাবে কি টোটাল বিষয়টা হয়। আর যারা নতুন জয়েন করবেন সেদিন সিম্পোজিয়ামে তো অবশ্যই অনলাইন সিম্পোজিয়ামে আপনাদের সঙ্গে দেখা হবে। আগামীকাল থেকে আপনার নতুন একটা রিসার্চ অ্যানালিসিসের ব্যাচ শুরু হচ্ছে। তা আপনাদের প্রত্যেকে যারা সেখানে অ্যাপ্লাই করেছেন, যারা রয়েছেন, যাদের গ্রুপ ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে, যদি কেউ অ্যাপ্লাই করে থাকেন কিন্তু এখনো গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়নি, যদি এরকম থাকেন, এই ভিডিওটা দিয়ে যদি কোনোভাবে মিস হয়ে থাকে, হতে পারে কখনো হয়তো খুব ভুলভ্রান্তি হয়, তাহলে অবশ্যই কিন্তু ইতিমধ্যেই আপনারা স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দেবেন যে আপনাকে এখনো গ্রুপে অ্যাড করা হয়নি। মোটামুটি আমাদের মনে হয় যে আমরা পুরোটাই হয়তো কমপ্লিট করতে পেরেছি। যাই হোক, সেটা আগামীকাল থেকে শুরু হবে। আর মার্চ মাসের 2 তারিখ থেকে যে শুধু টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাস শুরু হচ্ছে, তার জন্য রেজিস্ট্রেশন চলছে ফুল দমে। কিছু সিট বাকি রয়েছে। আপনারা এই ব্যাচগুলো খুব বড় ব্যাচ হবে না, খুব রেগুলার বেসিস ব্যাচগুলো চলবে। তো আপনারা যারা টেকনিক্যাল অ্যানালিসিসটাকে খুব ডেপথে পড়তে চান, জানতে চান কিভাবে প্রাইস মেকানিজম হয়, কিভাবে প্রাইস মুভমেন্ট হয়, আমি বেশ কিছু নতুন ইন্ডিকেটর, বেশ কিছু নতুন ভাবনা, আরও সুন্দরভাবে কি করে অ্যানালিসিসগুলোকে করা যায়, আরও সুন্দরভাবে কি করে ট্রেডগুলোতে পার্টিসিপেট করা যায়, ঠিক সেইভাবেই কিন্তু আবার আমি এটাকে একটু ডিজাইন করেছি। অর্থাৎ টেকনিক্যাল অ্যানালিসিসের পার্ট যেটা রিসার্চ অ্যানালিসিসে ছিল সেটা তো পুরোটাই সেটা তার মধ্যে থাকবে। তো মোটামুটি 7 দিনের আমাদের একটা এই কোর্সটা চলছে, এর জন্য রেজিস্ট্রেশন চলছে। আপনারা যারা আগ্রহ প্রকাশ করবেন তারা ইমিডিয়েটলি কিন্তু রেজিস্ট্রেশনটা করে নেবেন। মার্চের 2 তারিখ থেকে শুরু হচ্ছে। তো এটা হলো আরেকটা অ্যানাউন্সমেন্ট, এটা আপনারা প্রত্যেকেই জানেন। ডেরিভেটিভ ক্লাব তো চলছেই। ডেরিভেটিভ ক্লাবে আপনারা যারা আছেন বহুদিন ধরে তারা এবং যারা ডেরিভেটিভ সম্বন্ধে পড়াশোনা করেছেন, ডেরিভেটিভ সম্পর্কে জানতে চান, আরও ভালোভাবে বিস্তারিতভাবে প্রতিদিনের মার্কেট অ্যানালিসিস করতে চান, তাদের জন্য ডেরিভেটিভ ক্লাব তো অবশ্যই একটা বড় অস্ত্র। এখানে 2টো করে কল ডেভেলপ করা হয় বা সেটা আপনাদের দিয়ে দেওয়া হয় 2টো ভিডিও, কখনো লাইভ কখনো রেকর্ডেড ভিডিও দেওয়া হয়।
সাধারণত সোমবার দিন, শনি রোববার দিন, তার মধ্যে যে কোনো একদিন, সোমবার দিনের জন্য আর একটা বৃহস্পতিবারের জন্য বুধবার রাত্রে আমরা এই ভিডিওটা আপনাদের কাছে দিয়ে থাকি। তো এই ডেরিভেটিভ ক্লাবে যারা আগ্রহ প্রকাশ করবেন তারা আমাকে একটুখানি জানাবেন। এটা সামান্য পারিশ্রমিক আছে, সারা বছরের জন্য আছে, মাসের জন্য আছে, সেইভাবে আপনারা ডেরিভেটিভ ক্লাবটার মধ্যে ঢুকবেন। এটা গেল আরেকটা বিষয়। আর হচ্ছে এমনি যে সার্ভিসগুলো চলছে এগুলো সম্পর্কে তো অনেকবার বলেছি। নিফটি অপশন, স্টক অপশন, নিফটি ফিউচার, স্টক ফিউচার, ক্যাশ মার্কেটের বিভিন্ন কল, এগুলো তো সমস্ত কিছুই দেওয়া হয়। ব্যাংক নিফটি অপশন, তো এগুলো সমস্ত নিয়ে একটা আমব্রেলা সার্ভিসও আছে, সেই তার মধ্যেও আপনারা অনেকেই জয়েন করেছেন। আর এটা অপশান আছে, সেটা করলে করতে পারেন। লাইভ মার্কেটে কল দেওয়া হয়, লাইভ মার্কেটে আবার ভাবনা চিন্তাগুলো বলা হয় এবং সমস্ত কিছুই কিন্তু আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে চলতে থাকে। বিশেষ করে অপশন স্ট্র্যাটেজিগুলো নিয়ে বিভিন্ন সময় কিন্তু আমরা এই ডেরিভেটিভ ক্লাব বলুন, এখানে বলুন, আমরা কিন্তু শেয়ার করি এবং ভাবনাগুলো কেন তৈরি হচ্ছে সেটাও কিন্তু একটা বড় জায়গা থাকে। যাই হোক, এগুলো হচ্ছে সার্ভিস এবং আর হচ্ছে আমার ডেরিভেটিভ ক্লাব এবং ভিডিও সার্ভিস যেটা আছে এগুলো সম্পর্কে বিস্তারিত বলা হলো। রিসার্চ অ্যানালিসিসের ক্লাসটা শুরু হচ্ছে, নতুন ডেরিভেটিভের ক্লাস শুরু হবে আর একটু পরে, আমি অ্যানাউন্সমেন্ট করব। আগে দুটোকে একটা মোটামুটি ফর্মুলেশনে নিয়ে আসি। মার্চ মাসের আগে তো হচ্ছেই না, এপ্রিল মাসের হয়তো অবস্থা বুঝে কোন সময়টা ফাঁকা শুরু তৈরি হচ্ছে স্লটে, সেই অনুযায়ী এপ্রিল মাস থেকে মনে হয় নতুন ডেরিভেটিভের ক্লাসেস শুরু হবে এবং সেটার জন্য অ্যানাউন্সমেন্টও আমি এর মধ্যে হয়তো সামনের ইস্যুগুলোর মধ্যে কখনো করে দেবো। অনেকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন যে স্যার ডেরিভেটিভের ক্লাসটা কবে হবে। অ্যাডভান্স ডেরিভেটিভেরও একটা ভাবনা রয়েছে যে শুধুমাত্র ডেরিভেটিভ এবং তার সঙ্গে অ্যাডভান্স কিছু ডেরিভেটিভের অংশ, সেটা নিয়েও আসবো। ফান্ডামেন্টালটাকেও আরও ভালোভাবে যাতে আপনাদেরকে শেখানো যায়, যারা ভালোভাবে যদি এগুলো বোঝানো যায়, সেজন্য ফান্ডামেন্টালটার ওপরেও কিন্তু স্ট্রেস দিয়ে আরেকটা নতুনভাবে কনসেপ্টকে আমরা আনার চেষ্টা করছি, সেটাও ফর্মুলেশনের পক্ষে আছে। শুধু ফান্ডামেন্টালের যদি কেউ আগ্রহী থাকেন যে একটা স্টককে একটু বড় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য নেওয়া যাবে কিনা, সেক্ষেত্রে কোনো কি বিষয় আমাদের দেখতে হবে, এগুলো নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে সেখানে পড়ানো হয়, শেখানো হয়, তাহলে সেক্ষেত্রে ফান্ডামেন্টালের ওপরেও কিন্তু ক্লাস একটা করার ভাবনা রয়েছে। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তো হলো। এবার চলে আসি নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে। নিফটি যে জায়গায় বন্ধ করেছে সেটা হচ্ছে 24,004। দুটো খুব ইম্পর্টেন্ট সাপোর্ট আছে, একটা 200 SMS সাপোর্ট আছে 23,899, আর একটা 200 ডে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা আছে 23,704। এই দুটো লেভেল কিন্তু চট করে এখন নিফটি নামলেই কিন্তু সাপোর্ট দিয়ে উঠিয়ে নিয়ে আসবে। তো আমরা গতবার যখন বলেছিলাম যে নিফটির নিচের দিকের গতিটা কত অবধি আসতে পারে, আপনারা যারা আমার সঙ্গে বিভিন্ন সার্ভিসে যুক্ত আছেন তাদের কাছে তো বলেইছিলাম, ইভেন আমি যখন যাচ্ছে তখনও বুঝিয়েছিলাম যে 23,500 আমাদের কাছে কিন্তু একটা খুব দুর্ধর্ষ একটা সাপোর্ট জোন এবং এই জোনটা থেকে নিফটির বাউন্স হওয়ার সম্ভাবনাও কিন্তু অত্যন্ত বেশি ছিল। তো নিফটি 23,460 এরকম রেঞ্জে একটু সাপোর্ট নিয়েছে এবং সেখান থেকে সেখানে একটা একেবারে সুন্দর একটা ভি শেপ র্যালি করে এখন মোটামুটি 24,000-এর ওপরে গিয়ে বন্ধ করেছে। খেয়াল রাখতে হবে যে ওপর দিকে এখন 24,107 এই লেভেলটাকে ক্রস করে নিফটি দাঁড়ায় কিনা। যদি এর ওপরে নিফটি দাঁড়াতে পারে তাহলে 24,303 এবং 24,975 দেখা কিন্তু সময়ের অপেক্ষা। যদি নিচের দিকে নামে তাহলে পরে খেয়াল রাখতে হবে যে অন্তত পক্ষে 23,730-এর যে লেভেলটা আছে এই লেভেলটা নিফটি ভাঙে কিনা। যদি 23,703 ভাঙে তাহলে কিন্তু আগের যে লো অর্থাৎ 23,490 বা 460-এর যে লোটা, সেই লোটা ভেঙে যাবে। ভেঙে নতুন আরেকটা লো করার সম্ভাবনা রাখছে 23,311 এবং তারপরে 23,190-এর একটা সাপোর্ট তো সেই গতবার পেয়েছিল, সেটা তো আছেই। ওভারঅল নিফটি স্ট্রাকচারে কিন্তু এখনো পর্যন্ত ডেইলি চার্টে খুব একটা কোনো পজিটিভ জায়গা এখনো পাচ্ছি না। উইকলি চার্টে কিন্তু একটু হলেও পজিটিভ হয়েছে, লাস্ট উইকটাতে অবশ্যই একটু পজিটিভ হয়েছে, কিন্তু ওভারঅল কিন্তু ডেলি এবং উইকলি চার্ট কিন্তু এখনো যে খুব একটা বিরাট কিছু পজিটিভ হচ্ছে তা কিন্তু নয়। লং বিল্ড আপ তো হচ্ছেই না, যেদিন যেদিন বাজার পড়ছে সেদিন শর্ট বিল্ড আপ হচ্ছে, আর যেদিন বাজার উঠছে সেদিনকে শর্ট কভারিং র্যালি হচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে আপার লেভেলে শর্ট হচ্ছে এবং নিচের লেভেলে সেটা কভার হয়ে যাচ্ছে। কাজেই নতুন করে আসার আলো, নতুন করে আসার বাণী এখনো পর্যন্ত ডেরিভেটিভ ডেটাগুলো কিন্তু খুব একটা কিছু দিতে পারছে না।
মানে এখনো যে কনসেপ্টটা আমি আগে ইউজ করেছিলাম সেল অন রাইজ, অর্থাৎ উপরে উঠলে বিক্রি করুন, নিচে এসে পান। আগের দিন যখন উপরে উঠেছেন এক ভদ্রলোক আমাকে ফোন করে বললেন যে স্যার আমরা 24,300-র উপরে বাজারকে দেখেছি, অবশ্যই ফিউচারের কথা বলেছেন, তো আমরা সেখানে বিক্রি করেছি, আমরা বেশ করেছেন বিক্রি করেছেন, এবং সেটা পরের দিন আবার নিচে হয়তো 150-200 পয়েন্ট নিচে হয়তো অবশ্যই পাওয়া গেছে। তো এটাই একটা মজা, মানে এই জায়গাটাতে আমরা শুধু মূলত দেখবো যে ইমপ্লয়েড ভোলাটিলিটি স্ট্রাকচারটা কি আছে, পার্সেন্টাইলগুলো কি লেভেলে আছে, ওপেন ইন্টারেস্ট পার্সেন্টাইল কিভাবে সাপোর্ট পাচ্ছে কি পাচ্ছে না, পার্টিকুলার এই সব জিনিসপত্রগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট থাকে, এবং তার সঙ্গে পিসিআর ডেটাটাও আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট থাকে। অপশন চেনের বিভিন্ন জায়গাকার যেগুলো ডেরিভেটিভে আমরা পড়াশোনা করি সেই সমস্ত বিষয়গুলোতে কোথায় কি সাপোর্ট পাচ্ছে, রেজিস্ট্যান্স পাচ্ছে, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। তো ডেরিভেটিভ ডেটা খুব যে একটা পজিটিভ কথা বলছে তা নয়, বরঞ্চ ডেরিভেটিভ ডেটাতে আমি বলবো সেল অন রাইজ র্যালি এখনো পর্যন্ত কিন্তু আছে। টেকনিক্যালি একটুখানি মানে উইকলি চার্টটা একটুখানি ঠিকঠাক মনে হচ্ছে, ডেইলি চার্টটা আস্তে আস্তে পজিটিভের দিকে যাচ্ছে, কেটনাস চ্যানেলের ভেতরে ঢুকেছে, ক্রমশ সেখান থেকে আপসাইড মুভমেন্টে যাচ্ছে। টেকনিক্যাল চার্টটার দিকে আমি দেখেই লেভেলগুলো আপনাদেরকে একটা মোটামুটি ফিট করে দিলাম যে এই লেভেলগুলো থাকবে। তো 23,700 কত বললাম যেন, 23,730, এই লেভেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লেভেল, নিচের দিকে মনে রাখবেন, আর উপর দিকে 24,107 কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট লেভেল। ব্যাংক নিফটির ক্ষেত্রে ব্যাংক নিফটি এক্ষুনি বন্ধ করেছে 50,972, আপাতত সাপোর্ট আছে 50,000, একেবারে গায়ে আছে 50,969, তারপরে 49,907, ওপরের দিকে উঠলে 51,668 এবং 52,337। ব্যাংক নিফটি কিন্তু এবার নিফটিকে একটুখানি যেন দুর্বল করে দিচ্ছে। নিফটির এই বাউন্সটাতে আমি ব্যাংক নিফটিকে এক্সপেক্ট করছিলাম যে 52,000, 52,500 বা 53,000-এর উপরে গিয়ে ব্যাংক নিফটি হয়তো একটু সাপোর্ট দেবে, কোথাও একটু সমস্যা হচ্ছে। তার মানে এখনো পর্যন্ত নিফটি সম্পর্কে খুব একটা বুলিশ বা ব্যাংক নিফটি সম্পর্কে খুব একটা বুলিশ ভাবনা কিন্তু রাখছি না যে আবার নতুন হাই করতে যাবে ইত্যাদি, এগুলো এই মুহূর্তে কিন্তু বলবার সময় নেই। ডিসেম্বর মাসে ট্রাক্টর সেলসটা একটু পজিটিভ এসছে, এটা বলতে পারেন যে মানে কিছুটা হলেও আর কি প্রচলিত রীতির থেকে একটু সরে এলো। দেখা যাক কি হয়, ম্যানুফ্যাকচারিং ডেটা ফেটাগুলো সমস্ত তো আসবেই, ডিসেম্বর মাসের রেজাল্টগুলো সব তো হিট করবে মোটামুটি জানুয়ারি মাসের একেবারে শেষের দিকে বা মাঝামাঝির দিক থেকে শুরু হবে। সেক্ষেত্রে মানে কি করে কি অবস্থান থাকে, আপনার পূর্বের যে ভাবনা ছিল সেগুলোতে কোনোভাবে এফেক্টেড হয় নাকি, সেটা তো দেখতেই হবে। তো যাই হোক, এই হলো নিফটি এবং ব্যাংক নিফটি। এবার চলে আসি আমার পোর্টফোলিও। আমার পোর্টফোলিওতে আমি 3টে স্টক নেব, একটা হচ্ছে ইন্টেলেক্ট, একটা হচ্ছে ফর্টিস এবং একটা হচ্ছে গ্রাফাইট। এই 3টে স্টক আমি আমার পোর্টফোলিওতে নেব, অবশ্যই টেকনিক্যাল কারণে, এবং আবার এটা নিচের দিকে নেব, নিয়ে সেখান থেকে আপসাইড মুভমেন্টে অবশ্যই বিক্রি করে বেরোবো। কমপ্লিটলি ট্রেডিং পার্সপেক্টিভ, কোথাও ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ ভাববো না, কোথাও কোনো রকম ভাববো না। এটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই 3টে স্টকের টেকনিক্যাল অবস্থানটা ভাল লাগছে এবং মুভমেন্টের জন্য রেডি আছে এটা মনে হচ্ছে। তাহলে আজ এটুকু থাকলো, অনেক গল্প হলো নতুন বছরের প্রথম দিন, একেবারে প্রথম সপ্তাহে। সকলে ভালো থাকবেন, আর যারা সিম্পোজিয়ামে আসছেন তাদের সঙ্গে তো দেখাই হচ্ছে, আর যারা আমার সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন সার্ভিসে আছেন তাদের সঙ্গে তো রেগুলার দেখা কথাবার্তা হয়। সকলে ভালো থাকবেন, নমস্কার।